মহাসড়কে উন্নয়ন কর্মকাণ্ড আর খানাখন্দকের কারণে এবারও ঈদযাত্রা নিয়ে উদ্বিগ্ন যাত্রী ও চালকরা। ঈদের সময় তখন তো আরো এর চেয়ে ভয়ানক ভোগান্তি হবে। কাজ তো শেষ হবো না ঈদের মধ্যে, রাস্তায় কাজের জন্য দাম থাকতে পারবে। ঈদে এর একটা ব্যবস্থা না করলে তো মানুষ চলতে পারবে না। ভোগান্তি কমাতে উদ্যোগ হাইওয়ে পুলিশের, দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব যোগাযোগ বিশেষজ্ঞদের। আমরা যতটুকু পারতেছি এখান থেকে বাইপাস করা অথবা কোনো রাস্তা তৈরি করা, যে প্ল্যানিংটা আমরা করতেছি তাতে ডেভেলপমেন্টও হবে এবং একই সাথে মানুষদেরকে বেরও করতে পারবো। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মহাসড়কের সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হলো মোড়ের ব্যবস্থাপনা। দ্রুতগতির অবকাঠামো পেতে হয়, তাহলে মোড়গুলিকে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ট্রিটমেন্ট দিতে হবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি শাতিলা শারমিন এবং আমি শফিক মোহাম্মদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বড় দলের পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে ছোট ছোট রাজনৈতিক দলগুলো। অবস্থান শক্ত করতে চায় জোটে, সোচ্চার প্রভাবমুক্ত নির্বাচনের দাবিতেও। কক্সবাজারে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তরা চরম খাদ্য সংকটে, প্রয়োজনীয় ত্রাণ না পাওয়ার অভিযোগ। প্রশাসন বলছে চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের 19তম বাজেট পেশে রাজধানীতে দলটির আনন্দ মিছিল। সরকারের লুটপাট ও চুরির বাজেট, মন্তব্য বিএনপি। সঠিকভাবে বাস্তবায়ন হলে এবারের বাজেট হবে ব্যবসা ও শিল্প বান্ধব, মন্তব্য ব্যবসায়ীদের। জীবনযাত্রার ব্যয় বাড়বে বলছে সিপিডি। এবং জমজমাট রাজধানীর বিপণী বিতানগুলো, ভারতীয় নাটক আর ছবির নামের পোশাকে ছেয়ে গেছে শপিং মলগুলো। তবে ঝোঁক বেশি দেশীয় পোশাকের প্রতি। মহাসড়কে চলমান 4 লেনের কাজ, নির্মাণাধীন ফ্লাইওভার আর রাস্তার খানাখন্দক সব মিলিয়ে এবারও খুব একটা সুখের হবে না সড়ক পথে ঈদযাত্রা। সেই সঙ্গে রোজার শুরুতেই মহাসড়ককে ভোগান্তি আরও ভাবিয়ে তুলেছে যাত্রীদের। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করার কথা বলছে হাইওয়ে পুলিশ। অন্যদিকে সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদী প্রকল্পের ওপর গুরুত্ব দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। শাহিদুল ইসলাম হীরার ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। ঈদে ঘরমুখী মানুষের বাড়তি চাপে বরাবরই মহাসড়কে বেশ কয়েকটি পয়েন্টে ভোগান্তি পোহাতে হয় সড়ক পথের যাত্রীদের। বিশেষ করে ঢাকা থেকে বের হওয়ার মুখে, অর্থাৎ একদিকে চন্দ্রা আর অন্যদিকে কাঁচপুর যেন আতঙ্কের নাম। আর এবারের অবস্থা যেন আরো বেহাল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলছে 4 লেনে উন্নীত করার কাজ। কোথাও নির্মাণাধীন এই প্রকল্পের জন্য রাস্তা হয়েছে সরু, কোথাও আবার ধুলো আর নির্মাণ সামগ্রী রাখার কারণে ব্যাহত হচ্ছে চলাচল। আবার যেখানে 4 লেন মোটামুটি প্রস্তুত, সেখানে একটু আগে যেতে বেপরোয়া চালকরা। এদিকে একই দশা গাজীপুর কালিয়াকৈর বাইপাস সড়কেরও। চলছে কালিয়াকৈর চন্দ্রা ফ্লাইওভারের কাজ। এতে একদিকে রাস্তা হয়েছে সরু, মরার উপর খাড়ার ঘা, রাস্তার উপরেই নির্মাণ সামগ্রী আর খানাখন্দ। ভালো নেই চন্দ্রা মোড়ের অবস্থাও। নির্মাণাধীন ওভারপাস আর রাস্তার বেহাল দশায় এখনই এই মোড় পার করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। প্রায় তো শেষের দিকে, তাহলে তো এই যে ঢালের হয় নাই, এদিক দিয়ে তো যে ডাইনে বামে গাড়িগুলো ঢুকবে, এবার জাম হয়ে যাবে। ঈদের সময় তখন তো আরো এর চেয়ে ভয়ানক ভোগান্তি হবে। রাস্তার কাজ তো শেষ হবো না ঈদের মধ্যে, এর জন্য রাস্তার কাজের জন্য দাম থাকতে পারবে। ঈদে এর একটা ব্যবস্থা না করলে তো মানুষ চলতে পারবে না। এদিকে প্রতি বছরের মতো এবারও এলেঙ্গায় সরু রাস্তায় গাড়ির চাপ বাড়লে বাড়বে যানজট। আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবস্থার উন্নতি হলেও যাত্রীদের গলার কাটা হতে পারে কাঁচপুর ব্রিজ। হাইওয়ে পুলিশ বলছেন প্রতিকূলতার মাঝেও চেষ্টা থাকবে যতটা সম্ভব দুর্ভোগ কমিয়ে আনার। আমাদেরকে এটার মধ্যে দিয়ে কাজ করতে হবে। তো যার জন্য এই ডেভেলপমেন্ট করার অংশটাকে সাথে রেখেই আমরা যতটুকু পারতেছি এখান থেকে বাইপাস করা অথবা কোনো রাস্তা তৈরি করা, এইসব ব্যাপারে আমরা যখন যোগাযোগ মন্ত্রকে অনুরোধ করতেছি তারা সেই কাজগুলো করে দিচ্ছে। তো আমরা আশা করি যে প্ল্যানিংটা আমরা করতেছি তাতে ডেভেলপমেন্টও হবে এবং একই সাথে মানুষদেরকে বেরও করতে পারবো। তবে বছর বছর সংস্কারের বদলে দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়নের প্রতি গুরুত্ব দিচ্ছেন যোগাযোগ বিশেষজ্ঞরা।
দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মহাসড়কের সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হলো মোড়ের ব্যবস্থাপনা। নিরবিচ্ছিন্নভাবে দ্রুত গতিতে চলার যে অবকাঠামোর মানদণ্ড সেটা আমরা এখনো ঠিক করিনি। সত্যিকার অর্থে দ্রুতগতির অবকাঠামো পেতে হয় তাহলে মোড়গুলিকে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ট্রিটমেন্ট দিতে হবে। পাশাপাশি মহাসড়ক ব্যবস্থাপনায় নিয়োজিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বৃদ্ধিরও তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। শুধু বড় দল নয়, নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে ছোট ছোট রাজনৈতিক দলগুলো। দ্রুত সাংগঠনিকভাবে গুছিয়ে উঠে নির্বাচনের সময় নিজ নিজ রাজনৈতিক জোটে শক্ত অবস্থান করতে চায় এই দলগুলো। আর যেসব ছোট দল কোনো জোটে নেই, বসে নেই তারাও প্রভাবমুক্ত নির্বাচনের দাবিতে সোচ্চার হতে চায় কেউ কেউ। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে দেশের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। সম্প্রতি এই নির্বাচনের খসড়া রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে বড় দলগুলো যেমন নড়ে চড়ে বসেছে, তেমনি প্রস্তুতি গ্রহণে তৎপর হয়েছে জোটভুক্ত ও জোটের বাইরে থাকা ছোট দলগুলো। জাসদ ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল সহ ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক অন্যান্য ছোট দলগুলো দৃষ্টি দিচ্ছে নির্বাচনী এলাকায়। এটা পার্লামেন্টারি ডেমোক্রেসি। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমরা জোটবদ্ধভাবে গেছি। আমাদের মৌলিক যে জায়গাটা রয়েছে যে 14 দলকে ক্ষমতায় রাখা, সেখানে আমাদের কোনো বিচ্যুতি হবে না। এদিকে নিজেদের গুছিয়ে নিয়ে নির্বাচনের আগে সরকার বিরোধী আন্দোলনকে বেগবান করতে চায় এলডিপি, কল্যাণ পার্টি, ন্যাপ ভাসানী, ইসলামী ঐক্য জোট সহ বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের অন্তর্ভুক্ত ছোট দলগুলো। বেগম জিয়া যখন আন্দোলনের ডাক দেবেন সহায়ক সরকার বাস্তবায়নের নিমিত্তে, সে সময় আমরা জোটে যারাই আছি, 19টি দল আছে বিএনপি বাদে, আমরা সকলেই আমাদের পক্ষ থেকে শ্রম দিব, সময় দিব, মেধা দিব, কর্মী দিব, যাতে করে আন্দোলনটি সফল হয়। সিপিবি, গণফোরাম, বিকল্পধারা সহ জোটের বাইরে থাকা অন্যান্য রাজনৈতিক দলগুলো ভাবছে নির্বাচন নিয়ে। দলগত প্রস্তুতির পাশাপাশি নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিশ্চিতে তৎপর হচ্ছে তারা। নির্বাচন কমিশন হলো আম্পায়ার যদি ওখানে ফাউল করার লোক থাকে তো হয়তো আমরা বিজয় অর্জন করতে পারবো না, আর বিজয় অর্জন করলেও আমি বলবো এখানে কোনো সন্তুষ্টি থাকবে না। প্রতিযোগিতার মধ্যে যে বিচারকের ভূমিকা রাখে তাকে বিচারকের ভূমিকা রাখতে হবে, নিরপেক্ষ থাকতে হবে। নির্বাচনে আসন বন্টনের দেন দরবারে এগিয়ে থাকতেই নিজেদের গুরুত্ব বাড়াতে চায় জোটভুক্ত ছোট দলগুলো। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। গাইবান্ধায় শুরু হলো মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম। সহযোদ্ধা হিসেবে সাক্ষী দেওয়ার নামে আবেদনকারীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ। এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের 3 কর্মকর্তার পিএইচডি ডিগ্রি বাতিল করল ইউজিসি। স্বাগত শিক্ষক সমিতির। ডিগ্রিধারীরা দায় চাপালেন ইউজিসির উপর। জাতীয় সংসদে গতকাল 2017-18 অর্থ বছরের জন্য 4,266 কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। নতুন অর্থ বছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.4%, আর রাজস্ব লক্ষ্যমাত্রা 2,87,991 কোটি টাকা। বাজেটে ঘাটতি 1,12,275 কোটি টাকা, যা অভ্যন্তরীণ ঋণ, বিদেশি সহায়তা থেকে মেটানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তানবীর রূপলের রিপোর্ট। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশের 46তম আর নিজের 11তম বাজেট পেশ করতে কালো ব্রিফকেস হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে দুপুর 1:35 সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এর পরপরই স্পিকারের অনুমতি পেয়ে বাজেট বক্তৃতা শুরু করেন। পূর্বের ধারাবাহিকতায় উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, সময় এখন আমাদের, এই স্লোগান নিয়ে এবারের বাজেট বক্তব্যে অর্থনীতিকে শক্তিশালী করতে নানা কর্মকৌশলের বর্ণনা তুলে ধরেন অর্থমন্ত্রী। এরপর আগামী অর্থ বছরের জন্য 4,266 কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। 17-18 অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধির হার 7.4% এবং বছর শেষে মূল্যস্ফীতির হার
5.5%। নতুন অর্থ বছরের এই বাজেট বাস্তবায়নে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয় 2,87,991 কোটি টাকা। এর মধ্যে এনবিআর 2,48,191 ও এনবিআর বহির্ভূত রাজস্ব 8,622 আর কর বহির্ভূত 31,179 কোটি টাকা ধরা হয়। নতুন ভ্যাট হার 15% রেখেই আইন কার্যকর করার ঘোষণা দেন অর্থমন্ত্রী। এছাড়া ব্যাংকে 1 থেকে 10 লাখ টাকার মধ্যে আমানতের হিসেবে 800 টাকা আবগারি শুল্ক প্রস্তাব করা হয়। কর রাজস্ব আইজিডিপির 1.7% বৃদ্ধি পাবে। মূল্য সংযোজন কর বাস্তবায়ন হলে করের পরিধি সম্প্রসারিত হবে। এনবিআর এর রাজস্বের প্রবৃদ্ধির হার হবে 20%। অন্যান্য বছর থেকে কিছুটা বেশি, কিন্তু খুব এমন অসম্ভব কিছু নয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ 1,53,331 কোটি টাকা আর মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার 22,23,600 কোটি টাকা। বাজেট ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 51,924 কোটি টাকা, অভ্যন্তরীণ উৎস 60,352 কোটি, ব্যাংক খাত 28,203 কোটি, সঞ্চয়পত্র ও ব্যাংক বহির্ভূত খাত থেকে 32,149 কোটি টাকা। আসছে অর্থ বছরের বরাদ্দের অগ্রাধিকার দেওয়া হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি খাতে 16.4%। তবে সুদ মেটাতেই বরাদ্দ রাখা হয় 10%-এর বেশি। মাননীয় প্রধানমন্ত্রী দেশে স্নাতক পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করতে চান। আমি এটা উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত রেখেছি। অবশ্যই আমরা একটা বিশেষ ফান্ড সৃষ্টি করেছি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে উন্নয়নের জন্য। 503টি মডেল প্রাথমিক বিদ্যালয় তথ্য প্রযুক্তি ভিত্তিক ইন্টারঅ্যাক্টিভ শ্রেণীকক্ষে তৈরি করার পরিকল্পনা নিয়েছি। দেশের অভ্যন্তরে রাজনৈতিক স্থিতিশীলতা কোনো মতেই বিঘ্নিত হতে দেবে না। প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা শেষে 29 জুন 2017-18 অর্থ বছরের বাজেট পাশ হওয়ার কথা রয়েছে। একদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটি হতে যাচ্ছে পূর্ণাঙ্গ বাজেট, আর অন্যদিকে নানা চড়াই উতরাই পেরিয়ে ভ্যাট আইনের কার্যকারিতা। এর পাশাপাশি যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ সংকট নিরসনের মতো বিষয়গুলো তো থাকছেই। সব মিলিয়ে এই বাজেট কতটা জনবান্ধব বাজেট হিসেবে রূপান্তর হবে সেটি এখন দেখা যাবে বাস্তবায়নের চিত্রের উপর। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আগামী বাজেটে বেশ কিছু পণ্যের নতুন শুল্কায়নের প্রস্তাব করা হয়েছে। তবে নতুন অর্থ বছরের দাম বাড়তে পারে সোলার পণ্য, 4/3 সিএনজি, 3 হুইলার, ব্যাটারি চালিত মোটর গাড়ির। এছাড়া আমদানি শুল্ক কমায় দাম কমতে পারে কৃষি যন্ত্রপাতি, সিরামিক ও ব্যাটারি শিল্পের বিভিন্ন পণ্যের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। কৃষি যন্ত্রপাতি তৈরিতে কিছু পণ্যের শুল্ক রেয়াত প্রদানের প্রস্তাব করা হয়েছে নতুন অর্থ বছরের বাজেট প্রস্তাবনায়। এর মধ্যে রয়েছে টিউব, পাইপ, হোস পাইপ ও ফিটিং। এছাড়া নাট বল্টু, স্ক্রু, বোল্ট সহ কৃষি যন্ত্রপাতির দাম কমবে আগামী অর্থ বছরে। পাশাপাশি কৃষি খাতে বেশ কিছু পণ্যের শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ফলে আগামী অর্থ বছরের দাম বাড়তে পারে সয়াবিন মিলস, অয়েল কেকের দর। এছাড়া সিরামিক্স ও ব্যাটারি শিল্পের শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে আগামী অর্থ বছরের বাজেট প্রস্তাবনায়। পাশাপাশি ক্যান্সারের ওষুধের উপর থেকে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। সোলার প্যানেল খাতে কয়েকটি পণ্যের শুল্ক 3% থেকে বাড়িয়ে 4% করার প্রস্তাব করা হয়েছে। ফলে বাড়বে সোলার পণ্যের দর। তবে এলপিজি গ্যাস সিলিন্ডার ও বৈদ্যুতিক ট্রান্সফরমারের দাম কমবে আগামী অর্থ বছরে। দেশীয় মোটরসাইকেল শিল্পের সম্প্রসারণে এর যন্ত্রাংশের আমদানিতে বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে। ফলে কমবে দেশীয় মোটরসাইকেলের দাম। এছাড়া হাইব্রিড গাড়ি আমদানি শুল্ক কমানোর প্রস্তাব রয়েছে নতুন অর্থ বছরে। তথ্য প্রযুক্তি খাতে দেশীয় বিনিয়োগ উৎসাহিত করতে কম্পিউটার, ল্যাপটপ ও ট্যাবের উৎপাদন ও সংযোজনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। সেলুলার ফোন উৎপাদন, সংযোজনে ব্যবহৃত কাঁচামালের শুল্ক রেয়াতের প্রস্তাবে কমবে দেশীয় মোবাইলের দাম। তবে মোবাইল হ্যান্ডসেটের আমদানি শুল্ক 10% বাড়ানোর প্রস্তাবে বাড়বে বিদেশি মোবাইল সেটের দাম। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাব করায় দাম বাড়বে প্রাকৃতিক পাথর, তৈরি পোল্ট্রি ফিড, মডেম, সফটওয়্যার, ফ্ল্যাশ মেমোরি কার্ড, প্রিন্টিং প্লেট, ভ্যাকুয়াম ক্লিনারের দাম। উড়োজাহাজে ভ্রমণের উপর আগামী অর্থ বছরে খরচ বাড়ার ইঙ্গিত রয়েছে নতুন বাজেটের প্রস্তাবনায়। গোলমরিচ, দারুচিনি, এলাচ, জিরার উপর থাকা 20% সম্পর্ক শুল্ক বাড়িয়ে নতুন অর্থ বছরে 50% করার প্রস্তাব করা হয়েছে। দাম বাড়ার তালিকায় যুক্ত হবে সালফিউরিক অ্যাসিড, আমদানি করা প্রসাধনী সামগ্রী, সাবান ও সাবান তৈরির সব ধরনের সামগ্রী। 20% থেকে আমদানি শুল্ক বাড়িয়ে 25% করার প্রস্তাব রয়েছে 4 সিএনজি, 3 হুইলার ও ব্যাটারি চালিত মোটর গাড়ির উপর। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,87,991 কোটি টাকা। এর মধ্যে 2,48,190 কোটি টাকা সংগ্রহের ভার পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর উপর।
লক্ষ্য পূরণে ভ্যাটের হার 15% রেখেই 1 জুলাই থেকে নতুন মূসক আইন বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। ভ্যাটকে গ্রহণযোগ্য করার জন্য আমাকে বিভিন্ন উপায় উদ্ভাবন করতে হয়। 2017-18 অর্থ বছরের জন্য বিশাল বাজেটের ব্যয়ের যোগান দিতে বড় অঙ্কের রাজস্ব আদায়ের ভার পড়েছে এনবিআর এর উপর। মোট 2,88,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রার মধ্যে 86%। টাকার অঙ্কে 2,48,190 কোটি টাকা আদায় করতে হবে সংস্থাটিকে, যেখানে ভ্যাট থেকে সর্বোচ্চ 87,887 কোটি টাকা আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে। 2,87,991 কোটি টাকা রাজস্ব সংগ্রহের প্রাক্কলন করা হয়েছে। এনবিআর এর রাজস্বের প্রবৃদ্ধির হার হবে 20%। অন্যান্য বছর থেকে কিছুটা বেশি, এমন অসম্ভব কিছু নয়। ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও ভ্যাটের হার না কমিয়েই নতুন মূসক আইন বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। তবে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবা খাতে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। 1 জুলাইতে ভ্যাট কার্যকর করছি। 91 সাল থেকে 15% হারে ভ্যাট আরোপিত হয়েছে এবং তাতে ভোক্তারা ও ব্যবসায়ীরা অভ্যস্ত হয়ে আছেন। সেই জন্য আমি ভ্যাটের হার আর কমাতে চাই না। তবে ভ্যাট আইন বাস্তবায়ন এবং কর প্রস্তাবের সাথে সঙ্গতি রেখে কার্যকর পদক্ষেপ না নিলে রাজস্ব আদায় চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। আর ব্যবসায়ীদের মতে 15% ভ্যাটের কারণে সার্বিক ব্যবসা বাণিজ্যের নেতিবাচক প্রভাব পড়বে রাজস্ব আদায়েও। ভ্যাটের থেকে যে অতিরিক্ত যে আয় হবে বলে মনে করা হচ্ছে, ক্ষেত্রগুলোতে এনফোর্সমেন্টে এটা প্রয়োগের ক্ষেত্রে সেই দক্ষতা উভয় পক্ষের আছে কিনা বা থাকবে কিনা এর উপরে কিন্তু এটা নির্ভর করে। এডিপির বাস্তবায়নটা ওটার সাথে কিন্তু কাস্টমস ডিউটি, ভ্যাট, ট্যাক্স এটা একটা জড়িত। দ্রব্যমূল্য যেখানে স্থিতিশীল অবস্থায় আছে সেখানে এই 15% যদি নতুন করে ভ্যাট চালু করা হয় তাহলে এই মূল্যস্ফীতির উপরে প্রভাব পড়ে বলে আমরা মনে করি। রাজস্ব আদায়ের জন্য এটি সহায়ক হবে না, মানুষ তার ক্রয় ক্ষমতা হারাবে, অন্যদিকে ব্যবসা বাণিজ্যে একটি মন্থরতা তৈরি হবে। এবারে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা চলতি অর্থ বছরের মূল লক্ষ্যমাত্রা থেকে 40,000 কোটি টাকা বেশি। বাজেটের রাজস্ব আহরণে অভ্যন্তরীণ উৎসের উপর জোর দেওয়া হলেও বিশ্লেষকদের মতে বাড়াতে হবে এনবিআর এর সক্ষমতা, এডিপি বাস্তবায়নের দক্ষতা ও বিনিয়োগ। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের 19তম বাজেট পেশ হওয়ায় রাজধানীতে আনন্দ মিছিল করেছে দলটি। 2017-18 অর্থ বছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন। গতকাল বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সমাবেশ করে সেখান থেকে মিছিল বের করা হয়। নয়াপল্টন মোড় হয়ে মিছিলটি আবারও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। সমাবেশে উপস্থিত আওয়ামী লীগ নেতারা প্রস্তাবিত বাজেটকে উন্নয়ন ও গণমুখী বাজেট হিসেবে আখ্যা দেন। 2017-18 অর্থ বছরের বাজেট জনবান্ধব বলেও উল্লেখ করেন তারা। 2017-18 অর্থ বছরের বাজেট বর্তমান সরকারের লুটপাট ও চুরির বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়বাদী আইনজীবী ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। এ সময় সাধারণ মানুষের কথা বিবেচনা করে গ্যাসের দাম না বাড়ানোর দাবি জানান বেগম জিয়া। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই অর্থমন্ত্রী জনগণের কথা না ভেবে বাজেট পেশ করেছেন। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বলেন, 5ই জানুয়ারির মতো আবারও একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে বর্তমান সরকার। বাজেট হলো লুটপাটের বাজেট। এই আওয়ামী লীগের করার বাজেট সুযোগ দিয়েছে। আওয়ামী লীগ এই বাজেট তো আর অর্থমন্ত্রী নিজেও কিছু করতে পারে না। এই বাজেটও তৈরি হয় হাসিনার কথা মতো। কাজে হাসিনা যা চান বাজেট তাই। আর এই বাজেটকে আর বাজেট থাকবে নাকি? আজকে থেকে গ্যাসের দাম বাড়িয়েছে, চাউলের দাম এত বেশি, দেশের গরিব মানুষ খেতে পায় না। কাজেই আমরা মনে করি গ্যাসের দাম বাড়ানো বন্ধ রাখেন। এই লুটপাট, গ্যাসের টাকাও হবে এটা লুটের টাকা। লুটপাট বন্ধ করে এই দেশের মানুষের দিকে একটু চান। এবারের বাজেটকে স্বাগত জানিয়ে হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, বাজেটের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায় জাতীয় পার্টি। গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি কথা বলেন। ইতিমধ্যে বাজারে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। এই ভ্যাটের পর জিনিসপত্রের দাম আরো বাড়ে, তাহলে গরিব মানুষের সবারই একটা আমরা দুর্গতির সম্মুখীন হব। সরকারের কাছে আবেদন থাকবে, বাজেটটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন।
সর্বশক্তিতে চেষ্টা করবেন যাতে করে এই বাজেটের মধ্য দিয়ে আমাদের গরিব মানুষগুলো একটু সুখের মুখ দেখেন। কক্সবাজারে ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্তরা চরম খাদ্য সংকটে পড়েছেন। দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ তাদের। রোজার এই সময় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে এসব এলাকার কয়েক হাজার পরিবার। এদিকে চাহিদা অনুযায়ী ত্রাণ সরবরাহ কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় মোরার আঘাতে কক্সবাজার শহরের নাজিরাটেক, সমিতিপাড়া, কুতুবদিয়া পাড়া সহ বেশ কিছু এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 7,000 পরিবার। এর মধ্যে প্রশাসন ও পৌরসভার উদ্যোগে মাত্র 400 পরিবারকে 8 কেজি করে চাল বিতরণ করা হলেও বাকিরা এখনও রয়েছেন খাদ্য সংকটে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ঝড়ের আগে প্রশাসনের নানা তৎপরতা থাকলেও দুর্যোগ কেটে যাওয়ার পর ক্ষতিগ্রস্তদের সহায়তায় তেমন উদ্যোগ নেই। আমরা বাঙ্গাচোরার ভিতরে এরকম কষ্ট করে আছি, ভাত পানি করতে পারি না, কাপড় চোপড় করতে পারি না, সব তো চলে গেছে। কোনো আর্থিক সহযোগিতা পাইনি, কাউন্সিলর থেকেও পাইনি। যে 8 কেজি চাল দিচ্ছে শুনছে, তাও পাইনি আমরা এখনো। পাড়ার কোনো বড় নেতারাও খবর নেয় নাই, সরকারও আমাদের খোঁজ খবর রাখে নাই। ক্ষতিগ্রস্তদের মধ্যে সামান্য কিছু পরিবার ত্রাণ পেলেও তা চাহিদার তুলনায় খুবই কম বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। জেলা প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে 700 পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে, আরও ত্রাণের প্রয়োজন এবং এখানে 1000 পরিবার সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। তাদের গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা দরকার। শিগগিরই চাহিদা অনুযায়ী আরও সরবরাহ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্টটা করছি ডি ফর্মে, সরকারি প্রেসক্রাইব ফর্মে, সেটা আমাদের কাছে ইতিমধ্যে আসা শুরু করেছে। আমরা এটা কম্পাইল করছি, কম্পাইল করে যদি আমাদের কোনো ঘাটতি থাকে সেটাও আমরা চাইবো। আমরা প্রত্যেকটা জায়গায় যা যা প্রয়োজন সেটা আমরা সরবরাহ করব। জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের 8 উপজেলায় বিতরণ করা হয়েছে 262 মেট্রিক টন জিআর চাল ও নগদ 23 লাখ টাকা। সময় সংবাদ, কক্সবাজার। প্রকৃত মুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত করতে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে গাইবান্ধায়। প্রমাণ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি আবেদনকারীকে 3 জন সাক্ষী উপস্থাপন করতে হবে। এতে সহযোদ্ধা হিসেবে সাক্ষী দেওয়ার নামে আবেদনকারীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। তবে সাক্ষী ছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি গোপন তদন্তের মাধ্যমে যাচাই বাছাই করে মুক্তিযোদ্ধা তালিকা নির্ধারণ করা হবে বলে জানিয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। শহরের মোমিনপাড়ার মরহুম আব্দুর রাজ্জাক মুক্তিযোদ্ধা হিসেবে তার স্বীকৃতির জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করেন পরিবারের সদস্যরা। নিয়ম অনুযায়ী সহযোদ্ধার সাক্ষীর প্রয়োজন হওয়ায় মুক্তিযোদ্ধা আব্দুল কায়ুম টিপুর শরণাপন্ন হয় রাজ্জাকের পরিবার। সাক্ষী দেওয়ার জন্য রাজ্জাকের মেয়ের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে এই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। টাকা না দিলেও সাক্ষী দিবেন না, আব্দুল কায়ুম টিপু। আমি 10,000 টাকা দিচ্ছি, আমি বলছি চাচা আপনি এটা আপাতত কাজ করেন, আমি আমার হাজবেন্ডকে আনছি, আমি সাক্ষীর পর আপনার টাকাটা আমি পেড করুন। উনি তো দিলই না। টিপু ভাই আমাকে বারবার 7 বার ফোন দিছে, টাকা দিতে হবে আগে। আমি বললাম কত টাকা ভাই? কয় কি না এখানে কম সম করিয়া তুমি ইয়া করো, 50 করে চাইছে তো দেওয়ার দরকার নেই, 30 করিয়া 90,000 টাকা দিও। মুক্তিযোদ্ধারা বলছেন সহযোদ্ধা হিসেবে সাক্ষী দেওয়ার নামে গোপনে টাকা লেনদেনের খবর তারা শুনেছেন। এমন ঘটনা লজ্জাকর বলেই মনে করেন তারা। জিনিসটা খুব নিন্দনীয়, কিন্তু এই বিষয়টা হয়ে গেছে। সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে এটা জিনিসটা হয়েছে যা আমাদের জন্য খুব অপছন্দের এবং আমাদের জন্য একটু জিনিসটা নিন্দনীয় ব্যবহার হয়ে দাঁড়িয়েছে। সত্যি খুব বেদনাদায়ক এবং কষ্টকর যে কোনো মুক্তিযোদ্ধা যদি কারো কাছ থেকে টাকা পয়সা লেনদেন করে। সাক্ষী ছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি গোপনে তদন্তের মাধ্যমে যাচাই বাছাই করেই মুক্তিযোদ্ধা নির্ধারণ হবে। আর টাকা লেনদেনের বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস মুক্তিযোদ্ধা নেতাদের। এই ব্যাপারে যদি আমাদের কাছে অভিযোগ আসে অর্থের লেনদেন হয়েছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই 47 বছরে যারা তালিকাভুক্ত হয় নাই সেই সকল মুক্তিযোদ্ধা ভাইরা যাতে বাদ না পড়ে, এর জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। অভিযুক্ত মুক্তিযোদ্ধা আব্দুল কায়ুম টিপুর বক্তব্য নেয়ার চেষ্টা করে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। জেলার সদর, ফুলছড়ি, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলায় যাচাই বাছাই কার্যক্রম চলছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।
উদ্যোগগুলো সঠিকভাবে বাস্তবায়ন হলে তা ব্যবসা ও শিল্পবান্ধব হবে বলে মনে করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। গতকাল রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় সংগঠনটির সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন একথা বলেন। তবে প্রান্তিক ব্যবসায়ীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনটি। এই বাজেটে অনেক লং টার্ম এবং মেগা প্রজেক্ট যেগুলো নেওয়া হয়েছে সেগুলো যদি আমাদের শর্ট টার্মে দৃশ্যমান হয় তাহলে অবশ্যই এটি একটি ভালো বাজেট এবং ভালো আংশিকভাবে এটাকে বলা যায় যে এটা আমাদের শিল্প এবং ব্যবসায়ের অনুকূল একটি বাজেট। বাজেট বাস্তবায়নে বছরের শুরু থেকেই সুষ্ঠু মনিটরিং জোরদার করা জরুরি। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং তদারকের মান নিশ্চিত করতে হবে, অন্যথায় বিশাল বাজেট বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে। সকালের সময় আরো থাকছে। প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভুল সিদ্ধান্ত বলছে ফ্রান্স। এবং বিফলে গেল তামিমের সেঞ্চুরি। রুটের অনবদ্য ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে 8 উইকেটে হারাল ইংল্যান্ড। 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে জীবনযাত্রার ব্যয় বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতির আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গতকাল বিকেলে সিপিডি কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় একথা বলেন সংস্থাটির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এবারের বাজেট যেন মানুষের জীবনযাত্রার ব্যয়কে না বাড়িয়ে দেয়, কমাতে যদি না পারে। বাংলাদেশের শিল্প খাতে, কৃষি খাতে উৎপাদন খরচ যেন না বাড়িয়ে দেয়, যদি কমাতে না পারে। কিন্তু আমাদের ভয় হচ্ছে যে দুটোর একটি এই বাজেটের মাধ্যমে রক্ষিত হয়নি। একটি সম্পূর্ণ অধ্যায় দেওয়া হয়েছে সুশাসন এবং সংস্কারের ব্যাপারে, কিন্তু তার ভিতরে গতানুগতিকতার বাইরে একটি কথাও সুনির্দিষ্টভাবে নেই। এবং যে সমস্ত বিষয় নিয়ে এই মুহূর্তে আমরা উদ্বেগ প্রকাশ করি, যেমন ব্যাংকিং খাত বা পুঁজিবাজার, এগুলির ব্যাপারে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য, সময় নির্দিষ্টভাবে পদক্ষেপ নেওয়ার জন্য সেই রকম ভাবে কিছু বলা হয়নি। বাজেট প্রস্তাবনায় স্যাটেলাইট টিভি নেটওয়ার্কে ডিজিটালাইজেশনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর সভাপতি সালমান এফ রহমান। বাজেট ঘোষণার পর গতরাতে নিজ বাসভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সরকারের এই উদ্যোগের ফলে দর্শকের পাশাপাশি টেলিভিশন শিল্পও উপকৃত হবে। 2018 এক বছর, আগামী বছরের মধ্যে ঢাকা চিটাগংয়ে ডিজিটালাইজেশন হবে এবং সারা বাংলাদেশে 2019-এর মধ্যে হবে। এটাতে কিন্তু পুরো ইন্ডাস্ট্রিটা একটা ডিসিপ্লিন চলে আসবে। একবার যদি কেউ ডিজিটাল ছবিটা দেখে, তারপরে কিন্তু অ্যানালগ ছবির ফেরত যাবে না। অনেক ঝিরঝির হয়, অস্পষ্ট থাকে, তারপর একটু ঝড় বৃষ্টি হইলে কানেকশনটা চলে যায়, বিদ্যুৎ চলে গেলে কানেকশনটা চলে যায়। এগুলি কিন্তু ডিজিটাল হইলে এটা আপনার হচ্ছে না। রোজার শুরুতেই রাজধানীর বিপণী বিতানগুলো জমজমাট ঈদ পোশাকে। প্রতি বছরের মতো এবারও ভারতীয় নাটক আর ছবির নামকরণে পোশাকে ছেয়ে গেছে ছোট বড় শপিং মলগুলো। তবে উৎসবকে আরো রঙিন করতে উজ্জ্বল রঙের হাল ফ্যাশনের দেশীয় পোশাকের প্রতি ক্রেতাদের ঝোঁক বেশি বলে জানালেন বিক্রেতারা। এখনো ক্রেতা সমাগম খুব একটা না হলেও সামনের সপ্তাহ থেকে এবারের ঈদ বাজার পুরো দমে জমে উঠবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। সাদিয়া আফরিনের রিপোর্ট। বাহুবলী 2, রাখি বন্ধন, খোকাবাবু, জামাই রাজা আর পিচ্চি নান্নু। প্রতি বছরের মতো এবারও ভারতীয় বিভিন্ন সিরিয়াল আর ছবির নামে ঝলমলে পোশাকের পসরায় ঈদ আয়োজনে প্রস্তুত রাজধানীর বিপণী বিতানগুলো। জরি, পাথর, চুমকির কাজ করা জমকালো এসব পোশাকেই আগ্রহ ক্রেতাদের। ক্রেতা চাহিদার কথা মাথায় রেখেই পোশাকগুলোর এমন নামকরণ জানালেন বিক্রেতারা। অনেক কাজ করা থাকে, গর্জিয়াস, এর জন্য বেশি পছন্দ। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার কেনাকাটাই শেষ করে মানে ঈদের এক সপ্তাহ আগে আর কি দেখা ছেড়ে চলে যাবো। 2
যেমন বাবুলের নায়িকা আবান্তিকা এই ধরনের ড্রেস বেশি চলে এবং আপনার স্টার জলসায় যেগুলো সিরিয়াল দেখায় ক্রেতারা এগুলি চাইতেছে, হিন্দি ছবির উপর নির্ভর করে ওগুলি চাইতেছে, বাংলাদেশের কোনোটাই চায় না। ক্রেতা সমাগম খুব একটা ছিল না, তবে এতে হতাশ নন বিক্রেতারা। এই সময়ে আবহাওয়া চলছে রোদ বৃষ্টির খেলা, আর তাই আবহাওয়ার এই খামখালির সঙ্গে আরামের কথা মাথায় রেখে দেশীয় কাপড়ের তৈরি পোশাকগুলোই পছন্দ করছেন বেশিরভাগ ক্রেতা। কালারগুলো ঋতুর সাথে খুব ভালো ম্যাচ করে, আর ড্রেসগুলো খুবই কমফোর্টেবল, সেজন্য প্রতি বছর এখান থেকেই কেনা হয়। আমাদের এগুলো দেশের পোশাক, বিভিন্ন বুটিক্সের কাজ থাকে, আর গর্জিয়াস ড্রেস আসলে সেভাবে ভালো লাগে না। আমি সবসময় দেশি কাপড় কিনে থাকি, কারণ আমি মনে করি যে আমরা যদি দেশীয় কাপড় না কিনি তাহলে দেশীয় তাঁত শিল্প কিন্তু বিকাশ হবে না। নিজের এবং গিফটের জন্য সবসময় নিজের দেশের জিনিসটাই পছন্দ করি। আমাদের দেশীয় যে বুটিক হাউসগুলো আছে প্রত্যেক বছর তুলনায় আমাদের বিক্রিটা বৃদ্ধি পাচ্ছে। কিছু রুচিশীল কাস্টমার যেগুলো আসবে আমাদের দেশীয় পণ্য যেগুলো তৈরি সিম্পলের মধ্যে, এগুলো তারা লাইক করে বেশি। নতুন পোশাক ছাড়া যে কোনো উৎসবই যেন অসম্পূর্ণ। নতুন পোশাক উৎসবের আমেজ বাড়িয়ে দেয় বহুগুণে। নিউ মার্কেট থেকে শুরু করে বড় বড় শপিং মল, আকাশ সংস্কৃতির প্রভাবে বাহারি নামের পোশাকগুলোকে ছাপিয়ে ক্রেতা আকর্ষণের প্রতিযোগিতায় দেশীয় পোশাকের চাহিদা বরাবরই শীর্ষে থাকে বলে জানালেন বিক্রেতারা। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের 3 কর্মকর্তার পিএইচডি ডিগ্রি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে অনুমোদনহীন ও ভুইফোর প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করায় এই সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি। এই সিদ্ধান্তকে শিক্ষক সমিতি স্বাগত জানালেও অনুমোদনহীন প্রতিষ্ঠান বন্ধ না করায় ইউজিসির উপর দায় চাপালেন পিএইচডি বাতিল হওয়া কর্মকর্তারা। আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ, ছবি তুলেছেন আমিনুল ইসলাম। পিএইচডি বা ডক্টর অফ ফিলোসফি শিক্ষাক্ষেত্রের সর্বোচ্চ ধাপেটি। পেশাগত দক্ষতার প্রয়োজনে শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তি সহ বিভিন্ন পর্যায়ের গবেষকরা এই ডিগ্রি অর্জন করে থাকেন। এছাড়াও উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ নিজ পেশায় পদপদবীর বাড়তি সুবিধার জন্য অনেকেই এই ডিগ্রি অর্জনে আগ্রহী হন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের 3 কর্মকর্তা এ কারণে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তারা হলেন সহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, উপপরিচালক হুমায়ুন কবির ও সহকারী পরিচালক বাহাউদ্দিন গোলাপ। কিন্তু অনুমোদনহীন প্রতিষ্ঠান থেকে পিএইচডি অর্জন করায় তা বাতিল করেছে ইউজিসি। তারা একটা ভুইফোর বিশ্ববিদ্যালয়ের থেকে পিএইচডি ডিগ্রি করেছে, যেই বিশ্ববিদ্যালয়টি ইউজিসি কর্তৃক স্বীকৃত নয়। ইউজিসি তদন্ত করে ওনাদের বক্তব্য হচ্ছে যে এই ডিগ্রিগুলোকে আমরা বাতিল করে দিলাম এবং তারা কখনো তাদের নামের আগে ডক্টর লাগাতে পারবে না। সরকারের কাছ থেকে এই ধরনের অননুমোদিত সংস্থা থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডক্টর ডিগ্রি না করার জন্য একটি চিঠি এসেছিল। প্রচারণার পরে এই ধরনের অননুমোদিত প্রতিষ্ঠান থেকে নিশ্চয়ই কেউ আর ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন না। তবে পিএইচডি বাতিল হওয়া এই কর্মকর্তা প্রশ্ন তুলেছেন, ইউজিসি কেন এসব প্রতিষ্ঠান বন্ধ করে না? কোনটার অনুমতি আছে কোনটা নেই এরকম ডিসক্রাইব তারা ওয়েবসাইটে কখনোই করেনি। তো এখন যদি তারা বলে এটা পুরোপুরি আমি রেসপন্সিবিলিটি দেব তাদের উপরে। অবশ্য ইউজিসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এই বিষয়টি শিক্ষা ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে, পুরো কলুষিত করে। শেষ পর্যন্ত আমি ধন্যবাদ জানাই আমার ইউজিসি চেয়ারম্যান মহোদয়কে। তিনি অত্যন্ত আন্তরিক, তিনি এই বিষয়ে যে গণবিজ্ঞপ্তি করেছেন। ঢাকার আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 3 কর্মকর্তা পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সম্প্রতি ইউজিসি জাতীয় দৈনিক পত্রিকায় এ ব্যাপারে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ওই প্রতিষ্ঠানের ডিগ্রি অবৈধ ঘোষণা করেছে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। পাবনার যুবলীগের এক কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাত 9:30টার দিকে শহরের মাসুম বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, তারাবি নামাজ শেষে বাড়ি ফিরছিলেন জেলা যুবলীগের কর্মী মোল্লা মাসুদ। এ সময় মসজিদের সামনেই একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন পাবনার বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগ কর্মী মোল্লা মাসুদ। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এদিকে হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন নিহতের স্বজনরা। আমি যাই নামাজ পড়েই চলে আসবো। আমি যদি এখানে আসতাম কোন লোকটাই মারতে পারতো না। কেউ যদি বলতে পারে, আমার তো জানা মতে ওর সাথে কোনো বিরোধ নাই, কোনো কিছু নিয়ে, কোনো জায়গাও না, কোনো দোকানপাট নিয়েও না, কোনো অর্থ নিয়েও না। দেশের বাইরের খবর। প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়ে প্যারিসে যে চুক্তি হয়েছে তাতে যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ ব্যয়ভার বহনের কথা বলা হয়েছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। প্যারিস চুক্তির সমালোচনা করে ট্রাম্প বলেন, তিনি প্যারিসের নয় পিটার্সবার্গের জনগণের প্রতিনিধিত্ব করেন। জলবায়ু চুক্তির বিষয়ে আবারও খোলামেলা আলোচনার মাধ্যমে আরও ভালো একটি চুক্তি করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। গেল সপ্তাহে G7 সম্মেলনেও জলবায়ু চুক্তিতে অনুমোদন দিতে অস্বীকৃতি জানান ট্রাম্প। নির্বাচনী প্রচারের সময় থেকেই জলবায়ু বিষয়ক চুক্তিগুলো থেকে যুক্তরাষ্ট্রের সমর্থন তুলে নেওয়ার কথা বলেন ট্রাম্প। এদিকে জলবায়ু পরিবর্তন রোধে লড়াইয়ে বৈশ্বিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে গেলেও ইউরোপীয় ইউনিয়ন এবং চীন এই চুক্তিতে অটল থাকার অঙ্গীকার করেছেন। বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠক শেষে চীনের প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন রোধে তার দেশের প্রতিশ্রুতি রক্ষা করবে। ট্রাম্পের এই সিদ্ধান্তকে ভুল বলে আখ্যায়িত করেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একজোট হয়ে লড়াইয়ের জন্য 2015 সালের ডিসেম্বরে প্যারিসে এক সম্মেলনে জলবায়ু চুক্তি সই হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। বৃথা গেল তামিম ইকবালের সেঞ্চুরি। আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে 8 উইকেটে হারিয়ে শুভ সূচনা করল স্বাগতিক ইংল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে 6 উইকেটে 305 রান করে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে জো রুটের অপরাজিত সেঞ্চুরিতে মাত্র 2 উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। সুমন সরকারের ক্যামেরায় লন্ডন থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। তামিমের সেঞ্চুরি মুশফিকের সঙ্গে তার দেশের বাইরে সর্বোচ্চ জুটি রেকর্ড, কিংবা ওভালে 3য় উইকেটে জুটি। এমন রেকর্ডময় ম্যাচেও শেষ পর্যন্ত হাসি মুখে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ। তার কারণ রুট, হেলস, মর্গানদের অতিমানবীয় ব্যাটিং। এই তিনের ব্যাটে ম্লান হলো তামিম মুশফিকের সব কীর্তি। ক্ষীণ সম্ভাবনা উকি দিলেও শেষ পর্যন্ত বাংলাদেশের 305 রান সহজেই টপকে 8 উইকেটের জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করলো স্বাগতিক ইংল্যান্ড। এর আগে অবশ্য টস জেতার সঙ্গে ম্যাচটাও সেখানে প্রায় পকেটে পুরে নেয় স্বাগতিকরা। তামিম সৌম্য ধীরলয়ে সূচনা করলেও সময় গড়ানোর সঙ্গে তারা দুজনে বের হন খোলস ছেড়ে। স্বভাবসুলভ আগ্রাসী খেলতে গিয়ে সৌম্য আউট হবার পর চলতি বছরে প্রথমবারের মতো ওয়ানডেতে সুযোগ পাওয়া ইমরুল থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। কিন্তু ইংল্যান্ডকে পেলেই সবসময় জ্বলে ওঠা তামিমের ব্যাটে বাংলাদেশ দেখতে থাকে চ্যালেঞ্জিং স্কোরের স্বপ্ন। মুশফিকের সঙ্গে রসায়নটাও দারুণ জমে ওঠে তামিমের। টি-20 বিশ্বকাপের পর এবার আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে প্রথম সেঞ্চুরি তুলে নেন টর্নেডো তামিম, যা ওয়ানডেতে তার নবম। মুশফিকের সঙ্গে তামিম গড়েন 166 রানের জুটি, যা 3য় উইকেটে ওভালে সর্বোচ্চ। তামিমের মুগ্ধতা ছড়ানো ইনিংসটি থামে 128 রানে। এরপর মুশফিকের সেঞ্চুরি করার সুযোগ থাকলেও তা হেলায় হারান টেস্ট অধিনায়ক। 79 রানে মুশফিক আউট হবার পর শেষ দিকে সাব্বিরের 24 রানের ইনিংস প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে 300 পেরোনো স্কোর এনে দেয় বাংলাদেশকে। ওভালে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটা 317, যা ভারতের দখলে। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো দলেরই নেই 300-র বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। এসব পরিসংখ্যানের সঙ্গে টাইগারদের জয়ের স্বপ্নে হাওয়া লাগে 3য় ওভারেই মাশরাফি জেসন রয়ের উইকেট তুলে নিলে। কিন্তু এর পরের গল্পটুকু শুধু ইংল্যান্ডময়। স্বাগতিকদের 5 পেসার নিয়ে খেলার বিপরীতে বাংলাদেশের 3 পেসার নিয়ে মাঠে নামার সিদ্ধান্তটাও প্রশ্নবিদ্ধ হয় রুট, হেলসের সাবলীল ব্যাটিংয়ে। রয় আউট হবার পর হেলস রুটের 159 রানের জুটি জয়ের পথ সহজ করে দেয় স্বাগতিকদের। কিছুটা ভাগ্যবিড়ম্বিত হেলস 95 রানে আউট হলেও আবারও রুট প্রমাণ করেন কেন তিনি ইংল্যান্ডের ব্যাটিং স্তম্ভ বলে পরিচিত। ক্যারিয়ারের 10ম সেঞ্চুরি তুলে নেন ওভালের চারপাশে দুর্দান্ত সব শট খেলে। শেষ পর্যন্ত অধিনায়ক মর্গানের অপরাজিত 75 রান ত্বরান্বিত করে 3 লায়নদের জয়। ইংল্যান্ডের অ্যাডিলেড ওভালে দুঃসহ স্মৃতির ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিবে কেনিংটন ওভালের এই জয়। তবে বাংলাদেশের অল্প কিছু রানের আক্ষেপের সঙ্গে যোগ হচ্ছে বোলিং নিয়ে দুশ্চিন্তা। সামনের ম্যাচগুলোতে জয়ের জন্য তাই আলাদাভাবে পরিকল্পনা করতে হবে মাশরাফি মুস্তাফিজদের। কেনিংটন ওভাল থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ইংল্যান্ড। ফেডারেশন কাপ ফুটবলের খবর। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ, যেখানে নিজেদের সেরাটা দিয়ে প্রথমবারের মতো আসরের ফাইনালে উঠতে চায় রহমতগঞ্জ। অন্যদিকে দলে ছোটখাটো ইনজুরি সমস্যা থাকলেও অভিন্ন লক্ষ্য চট্টগ্রামের আকাশী নীলদের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা 7টায়। এবার প্রথম ফেডারেশন কাপের সেমিফাইনালে রহমতগঞ্জ
যেখানে জায়গা করতে পুরানো ঢাকার দলটিকে টপকাতে হয়েছে বেশ কয়েকটি বড় দলের বাধা। শুধু তাই নয়, এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বেশি গোল দেয়ার দলটিও তারাই। যে ধারা বজায় রেখে এখন তাদের লক্ষ্য আসরের ফাইনাল নিশ্চিত করা। অন্যদিকে ধারে ভারে রহমতগঞ্জের চেয়ে অনেক বড় নাম চট্টগ্রাম আবাহনী। ক্লাবটির প্লেয়ার লিস্টও বলছে সে কথাই। তবে এই মৌসুমে নিজেদের জাত এখনো পুরোপুরি চেনাতে পারেনি চট্টগ্রাম আকাশী নীলরা। দলটির সবচেয়ে বড় অন্তরায় গুরুত্বপূর্ণ ফুটবলারদের ইনজুরি। তারপরও এই ম্যাচে ভালো খেলে জয় তুলে নিতে চায় তারা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মহাসড়কে উন্নয়ন কর্মকাণ্ড আর খানাখন্দকের কারণে এবারও ঈদ যাত্রা নিয়ে উদ্বিগ্ন যাত্রী ও চালকরা। ভোগান্তি কমাতে উদ্যোগ হাইওয়ে পুলিশের। বড় দলের পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে ছোট ছোট রাজনৈতিক দলও। অবস্থান শক্ত করতে চায় জোটে সোচ্চার প্রভাবমুক্ত নির্বাচনের দাবিতেও। কক্সবাজারে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তরা চরম খাদ্য সংকটে প্রয়োজনীয় ত্রাণ না পাওয়ার অভিযোগ। প্রশাসন বলছে চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের 19তম বাজেট পেশে রাজধানীতে দলটির আনন্দ মিছিল। সরকারের লুটপাট ও চুরির বাজেট মন্তব্য বিএনপির। এবং জমজমাট রাজধানীর বিপণী বিতানগুলো ভারতীয় নাটক আর ছবির নামের পোশাকে ছেয়ে গেছে শপিং মল। তবে ঝোঁক বেশি দেশীয় পোশাকের প্রতি। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।